আজকে সিটেট ফেব্রুয়ারি 2026-এর যে সিডিপির পিওয়াই কুইজ সিরিজটা চলছিল 15ই ডিসেম্বরের, সেটার লাস্ট পার্ট যেটা, সেই কোশ্চেনগুলো আজকে ডিসকাস করব। 26 নম্বর কোশ্চেনটা আগের দিন হোমওয়ার্ক ছিল, তো আজকে ওটা আলোচনা করে নিই। দেখো কি বলেছে। ইন ডিসকভারি লার্নিং স্টুডেন্টস, ডিসকভারি লার্নিং মানে যেখানে বাচ্চা খুঁজবে, মানে কিছু খোঁজাখুঁজির মাধ্যমে বাচ্চা সেখানে শিখবে, ডিসকভার করবে। কি করবে ডিসকভারি লার্নিংয়ে? বলেছে ডিরাইভ ইনফরমেশন ফর দেমসেলফস থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানিপুলেশন অফ আইডিয়াস, মানে ইনফরমেশন তথ্য বের করবে তাদের জন্য, যেখানে তারা কী করবে, এক্সপ্লোর করবে এবং আইডিয়া মানে বিভিন্ন রকম আইডিয়ার ম্যানিপুলেট করবে, সেইখান থেকে কিছু ইনফরমেশান বের করে, মানে যেখানে বাচ্চা আর কি নিজে নিজেই খোঁজ করবে। তারপরে বলেছে কনসিস্টেন্টলি মেক নিউ ডিসকভারিজ, কনসিস্টেন্টলি মানে মানে লাগাতার মানে চলতেই থাকবে, নতুন নতুন ডিসকভারি তৈরি করতেই থাকবে। ইন দ্য ওয়ার্ল্ড থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানিপুলেশন অফ আইডিয়াস, মানে এক্সপ্লোর করার মাধ্যমে বিভিন্ন রকম নতুন নতুন যে ডিসকভারিগুলো সেগুলো কিন্তু করতেই থাকবে। তারপর বলেছে ডিরাইভ ইনফরমেশন ফর দেমসেলফ থ্রু রিহার্সাল অ্যান্ড এক্সটেন্ডেড প্র্যাকটিস, রিহার্সাল মানে রিহার্সালের মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে তাদের ইনফরমেশানটা বের করবে। বলছে মেক নিউ ডিসকভারি ইন দ্য ওয়ার্ল্ড থ্রু রিহার্সাল অ্যান্ড এক্সটেন্ডেড প্র্যাকটিস, নতুন নতুন ডিসকভারি করবে এই রিহার্সাল আর প্র্যাকটিসের মধ্যে। এবার দেখো এলিমিনেশন টেকনিকটা কী করে কাজে লাগাবো। প্রথমে বলেছে এই যে লাস্ট অপশান থেকে দেখো রিহার্সাল অ্যান্ড প্র্যাকটিস। এবার রিহার্সাল আর প্র্যাকটিস এগুলো কিন্তু মানে চাইল্ড সেন্ট্রিকে, শুধুমাত্র মানে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস যেটা বলা থাকে না, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, সেটা কিন্তু বিহেভিয়ারিস্টিক মানে কনস্ট্রাকটিভিস্ট নয় থিওরিটা। তাহলে বিহেভিয়ারিস্টিক যেখানে থিওরি, সেটা কিন্তু অনেক সময়ই নেগেটিভ হয়, কারণ এখানে বাচ্চা কিন্তু নিজে অ্যাক্টিভ, ডিসকভারি লার্নিং মানে কি অ্যাক্টিভ থাকতে হবে বাচ্চা, কিন্তু শুধুমাত্র এখানে প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস, মানে একই জিনিস বারবার করে যদি করে মনে থাকবে, কিন্তু জিনিসটা নিজের ব্রেন থেকে যেই খোঁজটা করবে, সেইটাতে বাচ্চা যতটা শিখবে, যেই এক্সপিরিয়েন্সটা হবে, সেটা কিন্তু মানে নর্মাল প্র্যাকটিসে কিন্তু হবে না। তাহলে এই অপশানগুলো কিন্তু আগেই নেগেটিভ, যেহেতু প্র্যাকটিসের মাধ্যমে না। এবার বেঁচে থাকলো দুটো অপশান, 1 আর 2। এবার এখানে বলেছে যে প্রথম অপশানটাতে ডিরাইভ ইনফরমেশন ফ্রম দেমসেলফ থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানিপুলেশন অফ আইডিয়া, নিজেদের যে ইনফরমেশানটা সেটা কিন্তু ডিসকভারির মাধ্যমে বের করবে। হ্যাঁ, ঠিকই আছে। এবার সেকেন্ড অপশানটা দেখে নিই, এই দুটোর মধ্যে কোনটা। দেখো দুটো অপশান কিন্তু খুব কনফিউজিং, এবার কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোন অপশানটাই এক্স্যাক্টলি ঠিক হবে। সেকেন্ড অপশানটা বলেছে কনসিস্টেন্টলি মেক নিউ ডিসকভারি, মানে মানে নতুন নতুন ডিসকভারি, সেখানে নতুন নতুন খোঁজ করবে। ইন দ্য ওয়ার্ল্ড মানে গোটা পৃথিবীতে নতুন 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 খোঁজ করবে। এবার দেখো বাচ্চা কিন্তু এখানে শুধুমাত্র ডিসকভারি লার্নিংয়ে খোঁজ করবে, করে যেটা প্রয়োজন সেটা শিখবে। তো এখানে বলেছে যে মানে পুরো পৃথিবীর জন্য খোঁজ করবে, বা সায়েন্টিস্ট তো নয় না বাচ্চা, যে সায়েন্টিস্ট হলে সেখানে যে তারা নতুন নতুন খোঁজ করবে, নতুন নতুন আইডিয়া দেবে। কিন্তু যেহেতু বাচ্চা এখানে ডিসকভারি লার্নিংয়ে কী করবে, বাচ্চা তার নতুন নতুন ওইভাবে মানে পৃথিবীর জন্য তো আর খোঁজ করতে পারবে না, তাই জন্য এখানে কিন্তু এই অপশানটা হবে না। তাহলে কোন অপশানটা ঠিকঠাক হচ্ছে, সেটা হলো ডিরাইভ ইনফরমেশন ফর দেমসেলফ থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানিপুলেশন অফ আইডিয়াস। এখানে একটু এই অপশান দুটোর মধ্যে একটু কনফিউজিং হতেই পারে, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে 1 নম্বর অপশানটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট বলেছে দেখো 27 নম্বর কোশ্চেনটা, রিয়ালাইজিং দ্যাট হি ইজ নট পেইং অ্যাটেনশন ইন দ্য সায়েন্স ক্লাস, মানে রিয়ালাইজিং মানে বুঝতে পারছে যে সে অ্যাটেনশন দিচ্ছে না, মানে মনোযোগ দিচ্ছে না সায়েন্স ক্লাসে, অ্যান্ড হেন্স হি ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, এবং সে কিন্তু বুঝতে পারছে যে মনোযোগ না দেওয়ার কারণে সে ওই কনসেপ্ট যেটা সেটা কিন্তু বুঝতে পারছে না। রমেশ ডিসাইডস টু সিট অ্যাট দ্য ফ্রন্ট সো দ্যাট হি ক্যান ফোকাস অ্যাটেনশন বেটার। এবার রমেশ বুঝতে পারলো যে আমি হলো ভালো করে সায়েন্স ক্লাসে মনোযোগ দিচ্ছি না, জন্য আমি কনসেপ্টগুলো আমার ক্লিয়ার হচ্ছে না, আমি বুঝতে পারছি না, এই জন্য আমাকে কী করতে হবে, পেছন থেকে সামনে বসতে হবে। কারণ অনেক ক্ষেত্রে পেছন বেঞ্চে বসলে কী হয়, ব্যাক বেঞ্চের ক্ষেত্রে সমস্যা কি, মানে অনেক সময় বোর্ড দেখা যায় না কাছে থেকে, এবার টিচারের কথা ঠিকঠাক শোনা যায় না, তো লিসেনিংও ঠিকঠাক হয় না, এবং মনোযোগটা এবং চিৎকার চেঁচামেচি এসবের জন্য কিন্তু
অনেক সময় মনোযোগটা থাকে না। এবার রমেশ যেখানে নিজে বুঝতে পারছে যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এই কারণে আমার কনসেপ্টটাও ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আমি সমাধান হিসেবে কি দেখব, যে আমি সামনে বসবো, তাহলে সামনে বোর্ডটা সামনের চোখে দেখা যাবে পরিষ্কারভাবে বড় বড় করে, আর মিসের বা কোনো টিচারের কথা কিন্তু শোনা যাবে সহজেই। তাহলে এই যে স্ট্র্যাটেজিটা, সে নিজে নিজে যে অ্যানালিসিস করলো যে আমার সমস্যা হচ্ছে, আমার সমস্যার সমাধান করার জন্য এই স্টেপগুলো করলে আমি কিন্তু, যেমন ধরো এটা সিটেট এক্সাম, সিটেট এক্সামে কিন্তু যার যেটা সাবজেক্ট, ম্যাথ সায়েন্স হোক বা এসএসটি হোক, এবার যে যেমন এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, যেমন ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হচ্ছে, তো এবার কোন পদ্ধতিতে ঠিকঠাক করলে অতটুকু টাইম ম্যানেজমেন্ট করে ক্যালকুলেশনটা করা যাবে, এই যে স্টেপ বাই স্টেপ আমরা যদি জিনিসগুলোকে দেখি যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এইটা করলে এটা সলভ হবে, পিওয়াইকিউ প্র্যাকটিস করলে আমার অনেকটা ইজি হয়ে যাবে কোশ্চেন অ্যাটেন্ড করা। তো এই যে সলভ করছি সেই স্ট্র্যাটেজিটাকে কি বলছি, এখানে কি আছে, রিহার্সেল। শুধুমাত্র রিহার্সেল করছি না যে না এটা প্র্যাকটিস করব, কিন্তু কেন সমস্যা হচ্ছে, কী করতে পারি, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র রিহার্সেল হবে না। তাহলে হচ্ছে কি মেটাকগনিশন মানে কি, যেখানে মানে থিঙ্কিং বিয়ন্ড দ্য থিঙ্কিং, মানে তুমি এই যে সমস্যা হচ্ছে ও ভাবলো, কিন্তু সমস্যার পরেও কিন্তু গিয়ে আবার সমাধানটা বের করলো, যে আমি যদি ফার্স্ট বেঞ্চে বসি তাহলে কিন্তু আমার সেখানে সমস্যাটা কিন্তু দূর হতে পারে। তাহলে এই যে ভাবনাটা, থিঙ্কিং বিয়ন্ড দ্য থিঙ্কিং, সেটাকে বলে মেটাকগনিশন। এবং এটা রমেশ কিন্তু এটা মেটাকগনিশনই হবে, কেননা ও নিজের প্রবলেম সলভ করার জন্য যে মানে সলিউশন, সেটাও পর্যন্ত কিন্তু ভেবেছে। এবার স্ক্যাফোল্ডিং নয়, কারণ স্ক্যাফোল্ডিং যেটা লেভ ভাইগস্কি থিওরি, যে কোনো হলো বাচ্চাকে যদি তার মানে জেডপিডি মানে এই জোনটা যেটা আছে, জেডপিডি জোনের মধ্যে তাকে মানে একটু যদি আমরা হেল্প করি, তাহলে এই তার যতটা মানে অ্যাভেলেবিলিটি, সে ততটা দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। তো এই স্ক্যাফোল্ডিং মানে সামান্য একটু তাকে হেল্প করা। তো এখানে তো হেল্প কেউ এক্সট্রা করছে না। আর নিমোনিক্স মানে এই যে মুখস্থ ট্রিক্সগুলো, কোনো কিছুকে আমরা যদি মনে রাখার চেষ্টা করি, হয়তো কোনো ভিটামিনগুলো নাম আছে, এবার ভিটামিনের অতগুলো নাম মানে তার কেমিক্যাল নেমগুলো মনে রাখার জন্য আমরা শর্টকাট ট্রিক ইউজ করছি, বা কোনো ফর্মুলা, তো এইগুলোকে বলে নিমোনিক্স। তো এখানে নিমোনিক্স তো করছে না, তাই জন্য কোন অপশানটা ঠিক হয়ে যাবে, মেটাকগনিশন। আচ্ছা দেখো নেক্সট বলেছে 28 নম্বর কোশ্চেনটা, which of the following statements about emotion is correct in the context of cognition। এবার কগনিশন মানে কি, আমাদের যে ব্রেনের যেটা সংজ্ঞানাত্মক বলে মানে বা প্রজ্ঞামূলক বিকাশ, সেই প্রজ্ঞামূলক বিকাশের সাথে ইমোশন, কগনিশন আর ইমোশন কি করে জুড়ে আছে। দেখো কোন অপশনটা ঠিক হবে, ইমোশনস ফ্যাসিলিটেট এনকোডিং বাট হ্যাভ নো ইম্প্যাক্ট অন অ্যাটেনশন। ইমোশন ফ্যাসিলিটেট করছে কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলছে না, এটা কি ঠিক? দেখো ইমোশন কি, অনেক ক্ষেত্রে কোনো বাচ্চা নতুন স্কুলে গিয়েছে, তো সেখানে যদি বাচ্চা কোনোভাবে ভয় পায়, বা টিচার পড়ানোর সময় হয়তো একটু বকে দিল যে হ্যাঁ তুমি আগে থেকে কিছুই জানো না, এই সব বলে দিল, তখন বাচ্চা অনেক ক্ষেত্রে ভয় পাবে বা লজ্জা পাবে, তাহলে ইমোশনটা কিন্তু ওখানে ব্রেক হয়ে গেল। এবার ইমোশন ব্রেক হওয়ার জন্য সে কিন্তু ভয়ে ভয়ে টিচার কোনো কিছু জিজ্ঞেস করলে যদিও আনসার জানে, তাও সে কিন্তু বলবে না। এবার এতে করে কিন্তু সে কিন্তু ওখানে অ্যাক্টিভ আর বাচ্চা হবে না, সব কিছুতে পার্টিসিপেট কিন্তু করবে না, তারা ভয় পাবে যে টিচার কিছু বলবে নাকি, আমি তো কিছুই পারি না, বা হয়তো ঠিক হবে কি না, এই করে তার কিন্তু লার্নিংয়ে কিন্তু সেটা কিন্তু বাধা পড়বে। তাহলে ইমোশনালি যদি স্ট্রং হয়, তাহলে অটোমেটিক্যালি, আর কোনো বাচ্চা যদি অটোমেটিক্যালি স্কুলে যেতে ভালোবাসে, তার টিচারের পড়ানোটা ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সেইটাকে ভালোভাবে শিখতে পারবে। তাহলে ইমোশনের সাথে কিন্তু কগনিশনের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তাহলে ইমোশন আর কগনিশন কিন্তু একসাথেই কাজ করে, কারণ ইমোশনালি তুমি যদি ভালো ফিল করো, তুমি শিখতেও ভালো পারবে। আর তোমার যদি মন খারাপ থাকে বা স্যাড থাকো, তখন কিন্তু তোমার পড়তে ভালো লাগবে না। সিটের এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রেই তোমার যদি মুড অফ থাকে, তোমার মনে হবে যে আজকে হবে না, থাক ছাড়, এই করে দিনটা কিন্তু যাবে। কিন্তু ওটাই যদি ইমোশনালি তোমার একটু যদি ভালো থাকে, যে না আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে, আজকে একটু ভালো করে পড়াশোনা করব, তাহলে ওটা ইমোশনালি এফেক্ট করছে। তাহলে বলেছে হ্যাভ নো ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট করছে না, এটা তো হবেই না।
তারপরে বলেছে কি ইমোশনস হেল্প ইন এফিশিয়েন্ট রিট্রিভাল অফ ইনফরমেশান, মানে ইমোশন কী করছে, রিট্রিভাল করা মানে পুনরায় রিট্রিভ করা, ব্যাক করা সেই ইনফরমেশানগুলোকে নেওয়া, বাট নট ইনফ্লুয়েন্স মোটিভেশন টু লার্ন মানে মোটিভেশনটাকে ইনফ্লুয়েন্স করছে না। এটাও কিন্তু নেগেটিভ কেন, কারণ মোটিভেশন না থাকলে আমরা স্বাভাবিক, তোমার যদি কোনো একটা মোটিভেশন না থাকে, আমাকে জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই সবাই সব কিছু করছে, রিলেটিভদের জবাব দিতে হবে, তো এই বিষয়গুলো তোমার কি মোটিভেশন হিসেবে কাজ করবে। এবার এগুলোও কিন্তু ইমোশনের সাথেও কিন্তু রিলেটেড। তোমার যদি অত মোটিভেশন না থাকে, মুডে যদি মানে মোটিভেশন আছে ঠিকই, কিন্তু অত মন ভালো নেই, ওই মোটিভেশনে শুধু কাজ করবে না। তারপরে হচ্ছে ইমোশনস মডুলেট ভেরিয়াস অ্যাসপেক্টস অফ কগনিশন, হাউএভার ডিগ্রি অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ইফেক্ট ডিপেন্ড অন এ রেঞ্জ অফ ফ্যাক্টর। ইমোশন মডুলেট করছে বিভিন্ন দিক থেকে কগনিশনকে, কিন্তু ডিগ্রি অ্যান্ড ডাইরেকশন মানে ডিগ্রি, এবং সেটা বিভিন্ন রকম ডাইরেকশন আলাদা হতে পারে, যে অনেক রেঞ্জ অফ ফ্যাক্টর হতে পারে, যে কতটা ইমোশন প্রভাব ফেলবে সেটা ব্যাপার আছে, কিন্তু ফেলছে তো, তাই না। তারপর অপশনটা দেখে নিই, ইম্প্যাক্ট অফ ইমোশনস অন লার্নিং ইজ অলওয়েজ ইউনিভ্যালেন্ট। ইউনিভ্যালেন্ট মানে কি সেম টাইপের না, সেম টাইপের একরকম হবে না, আর ইজ হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অনলি ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ ইমোশন। এই যে অনলি কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে নেগেটিভ বোঝায়। বা পুরো বাক্যটা দেখি, পজিটিভ ইফেক্ট এটুকু ঠিক আছে যে পজিটিভ ইফেক্ট ফেলে, কিন্তু অনলি ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ ইমোশন, শুধুমাত্র মানে ইরেসপেক্টিভ হয় নেচার অফ ইমোশনের ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে, এই 3 নম্বর অপশানটা, যে ইমোশন কিন্তু কগনিশনের উপর মানে প্রভাব ফেলে, এবং সেটা ডিগ্রি বা ডাইরেকশন বিভিন্ন ধরনের হতে পারে। নেক্সট দেখো 29 নম্বরটা, হাউ ক্যান টিচার ইনক্রিজ ইন্ট্রিনসিক মোটিভেশন ইন দ্য স্টুডেন্টস। ইন্ট্রিনসিক মোটিভেশন মানে কি, যে আমাদের যেটা বাহ্যিক নয়, ভেতর থেকে মোটিভেট হচ্ছে। তুমি ধরো জীবনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি টিচার হোক বা যে কোনো একটা জব নিজেকে করতে হবে, বা যেটা ভালোবাসে, যে আমার বাচ্চাদের পড়াতে ভালো লাগে, বাচ্চাদের সাথে কিছু মানে ডিসকাস করতে ভালো লাগে, তাহলে আমি মন থেকেই টিচার হতে চাই। তাহলে এই টিচার হওয়ার ক্ষেত্রে যদি আমার ইন্ট্রিনসিক মানে মোটিভেশনটা কিন্তু ভেতর থেকে থাকছে, তো অটোমেটিক্যালি আমি কিন্তু সেই জায়গায় কিন্তু তাড়াতাড়ি আমি সেই কাজটা করব। কিন্তু সেটা এবার এক্সট্রিনসিক একটা মোটিভেশন থাকে, যেটা হলো বাইরে থেকে, যে আমার একটা টাকা পয়সা কামাই করতে হবে, আমাকে জীবনে মানে আমার টাকা ছাড়া চলবে না, চাকরি এই জন্য পেতেই হবে। তো এই ক্ষেত্রে এক্সট্রিনসিক মোটিভেশন থাকে। এবার ইন্ট্রিনসিক মোটিভেশনটাই অনেক দূর পর্যন্ত, মানে লম্বা রেসের ঘোড়া বলে না, অনেক দিন পর্যন্ত যায়। কিন্তু এক্সট্রিনসিক মোটিভেশন না থাকলেও শুধুমাত্র ইন্ট্রিনসিক দিয়ে চলা মুশকিল, কারণ কিছু কিছু ক্ষেত্রে চাকরি টাকা পয়সাও দরকার, কিন্তু তা বাদে নিজের যেটা মানে ভেতর থেকে যেটার প্রতি ইন্টারেস্ট, সেই বিষয়ে কিন্তু আমরা ভালো এগোতে পারি। তাহলে ইন্ট্রিনসিক মোটিভেশন এখানে কি করে টিচার বাড়াবে বাচ্চাদের মধ্যে, রিমুভাল পানিশমেন্ট তো দিবেই না, নেগেটিভ রিইনফোর্সমেন্টও দিবে না, রেওয়ার্ড তো এক্সটেন্সিভ হয়ে গেল, কারণ বাচ্চাদের যদি চকলেট দেয়, আজকে যারা ভালো রেজাল্ট করবে, এই পরীক্ষাতে ভালো মার্কস পাবে, তারা সবাই চকলেট পাবে, তারা সবাই গিফট পাবে, তো বাচ্চা অটোমেটিক্যালি গিফটের জন্যই কিন্তু জোর করে পড়ে আসবে। তাহলে এইটাও কিন্তু হবে না, কিন্তু ইন্ট্রিনসিক যেহেতু বলেছে, তাই জন্য বাই ইনকুলকেটিং জয় অফ লার্নিং মানে বাচ্চা আনন্দের সাথে যে বিষয়টা শিখবে। অনেকে গান করতে ভালোবাসে, এবার গানের ক্ষেত্রে তার যে ভালো লাগাটা, সেটাকে যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু সে গান বিষয়ে কিন্তু আরও এগোতে পারবে, এবং পরবর্তীকালে একটা ভালো সিঙ্গারও হতে পারে। তো ইন্ট্রিনসিক মোটিভেশন বাড়ানোর মানে টেকনিক এটাই, যে বাচ্চার যেটা ভালো লাগা ভেতর থেকে যেটা, সেইটা কিন্তু দিতে হবে। তারপরে দেখো, which of the following statements correctly describe the relationship between intrinsic and extrinsic motivation। এই যে বললাম না, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক মোটিভেশন, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ, এই অভ্যন্তরীণ আর বাহ্যিকের এদের মধ্যে রিলেশন কি বলেছে, ইন্ট্রিনসিক মোটিভেশন অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিভিজুয়ালস ক্যান নট বি মোটিভেটেড বাই বোথ অ্যাট দ্য সেম টাইমে ইন্ডিভিজুয়াল মানে একটা ব্যক্তি কোনোভাবে মোটিভেট হতে পারে না, এটা কিন্তু মানে বলতে পারি না, কেননা আমার চাকরি দরকার, তো
আমার চাকরি মানে টাকা দরকার, টাকার জন্য আমি অটোমেটিক্যালি একটা এক্সটেন্সিভভাবে কি মোটিভেট হব। কিন্তু আমার মনে মনে এটাও দরকার যে আমার চাকরিটা পেলে আমার টাকার সাথে সাথে আমার নিজের যোগ্যতাও প্রমাণ করতে পারবো, আমি সমাজে নিজে একটা জায়গায় দাঁড়াতেও পারবো। তাহলে এখানে কিন্তু এক্সটেন্সিভ ইন্টেন্সিভ দুটোই কিন্তু কাজ করছে। তাহলে এখানে বলছে দুটো একসাথে কাজ করছে না। তারপর বলেছে কি ইন্টেন্সিভ মোটিভেশন ক্যান ইম্প্যাক্ট এক্সটেন্সিভ মোটিভেশন। হ্যাঁ, ইম্প্যাক্ট করতেই পারে, বাট এক্সটেন্সিভ মোটিভেশন ক্যান নট ইম্প্যাক্ট ইন্ট্রিনসিক মোটিভেশন ইন এনি পসিবল ম্যানার। এক্সটেন্সিভও করতে পারে। এক্সটেন্সিভ যদি করে যে আমার টাকা দরকার, তার জন্য আমাকে প্রভাব ফেলছে যে না আমাকে কিছু একটা চাকরি জোগাড় করতে হবে, এবার আমাকে নিজে দাঁড়াতে হবে, সেই জন্য অটোমেটিক্যালি কিন্তু আমার কাছে নিজে দাঁড়ানোর জন্য আমার যে যোগ্যতা অর্জন করলে আমার অটোমেটিক্যালি কিন্তু আমার কাছে টাকা আসবে, আর টাকা দিয়ে আমি যে আরও আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমি করতে পারবো। তাহলে দুটোই প্রভাব ফেলছে। এটা বলছে শুধুমাত্র একটা প্রভাব ফেলে। তাহলে বলেছে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন ক্যান বোথ ইম্প্যাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। হ্যাঁ, দুজনাই প্রভাব ফেলে, বাট দে অপারেট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না। কারণ বললাম যে দুজন, আমার টাকাও দরকার, আমার চাকরিও দরকার, আমার সম্মানও দরকার, তো দুটোই একসাথে কাজ করছে, এখানে ইন্ডিপেন্ডেন্টলি কেউ কাজ করছে না। তারপর বলেছে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন ক্যান ইন্টারাক্ট ইন এ কমপ্লেক্স ওয়ে। কমপ্লেক্স মানে জটিলভাবে, একটা এইটাও কখনো বেশি হতে পারে, ওটাও কখনো বেশি হতে পারে, উইথ ওয়ান টাইপ অফ মোটিভেশন অ্যাফেক্টিং দ্য আদার। একটা মোটিভেশন আরেকটাকে কী করছে, অ্যাফেক্ট করছে। এটা বলা যেতেই পারে যে কমপ্লেক্স মানে একটা জটিল, কেন বলতে পারি না যে শুধুমাত্র ইন্ট্রিনসিক এক্সটেন্সিভকে এইভাবে প্রভাব ফেলছে বা এক্সটেন্সিভ ইন্ট্রিনসিভকে এভাবে প্রভাব ফেলছে। আমার চাকরি টাকা দুটোই দরকার, প্লাস আমার যোগ্যতা নিজেকে প্রমাণ করাও দরকার। তার জন্য আমার কিন্তু এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ দুটোই কিন্তু কমপ্লেক্সভাবে কিন্তু আমাদের প্রভাব ফেলছে। বোঝা গেল? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওটা দেখি আর যে ইয়ারের PYQগুলো আছে সেগুলো ডিসকাস করব। ধন্যবাদ।